নমস্কার সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছেন। খুব ঠান্ডা পড়েছে, আমি জানি। সবাই খুব জড়সড়ভাবে আমরা কাটাচ্ছি দিন। তবুও ঠান্ডাটা কিন্তু বেশ এনজয় করছি। আজকে আমি যে গল্পটা পড়বো সে গল্পের নাম পাথরের চোখ। এটা পারিজাত বক্সী সমগ্র সিরিজের পঞ্চম গল্প। প্রথম দুটো গল্প আমার পড়া হয়ে গেছে, এক মুঠো হিরে, মৃত্যু শলাকা। মাঝের গল্প দুটো আমি পরবর্তীকালে পড়ে শোনাবো। আর তাহলে চলুন আজকে শুনে নেওয়া যাক পাথরের চোখ গল্পটি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। চলুন শুরু করা যাক। বৈশালী ব্যানার্জি কাউচে আধশোয়া অবস্থায়, হাতে একটি পত্রিকা। পত্রিকাটি খুব যে তার মনোযোগ আকর্ষণ করছে মনে হলো না, কারণ বৈশালী মাঝে মাঝে চোখ তুলে বন্ধ জানলার দিকে দেখছে। বাইরের বিদ্যুৎ দীপ্তিতে কাঁচগুলো আলোকিত হয়ে উঠছে। বৃষ্টি নেই, শুধু উত্তাল বাতাস, মেঘের গর্জন আর নীল বিদ্যুতের ঝিলিক। তবু মন্দের ভালো, টানা এক সপ্তাহ ধরে প্রচণ্ড দাবদাহ চলছে। এক ফোঁটা জলের জন্য হাহাকার। নলকূপের চারপাশ ঘিরে মানুষের ভিড়। প্রায় অন্ধকার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ধরিত্রীর জঠর থেকে যতটা সম্ভব জল টানার প্রচেষ্টায় মানুষ প্রায় কাহিল। বৈশালী আবার পত্রিকায় মনোনিবেশ করল। দরজার কাছে মৃদু পদশব্দ। বৈশালী মুখ না তুলেই জিজ্ঞাসা করল, কি রে বাহাদুর? নেপালি চাকর, বয়স 15-16, ফুটফুটে চেহারা, পরিষ্কার বাংলা বলে। বাহাদুরের মাও এই বাড়িতে কাজ করেছে। বাহাদুর আছে আজ বছর 5। এক বাবু এসেছে। বাবু? বৈশালী জালনার দিক থেকে চোখ ফিরিয়ে ভ্রু কোঁচকাল। এই প্রচণ্ড দুর্যোগে আবার কে এলো? আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে এসো। হাতের পত্রিকাটি টিপয়ের উপর রেখে বৈশালী কাউচে হেলান দিয়ে বসল। দু একটা খুচরো চুল কপালের উপর এসে পড়েছিল। বৈশালী হাত দিয়ে সেগুলো ঠিক করে নিল। বাহাদুর বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত পরেই একটি প্রৌঢ় ঘরের মধ্যে এসে দাঁড়ালো। পরনে ধুতির ওপর দামি প্রিন্স কোট, তার ওপর আড়াআড়িভাবে মুগার চাদর, গৌরবর্ণ, কপালে চোখের পাশে বয়সের কুঞ্চন, নীল চোখের তারা। আপনি কি বৈশালী ব্যানার্জি? বৈশালী মাথা নাড়ল সম্মতিসূচক। আশ্চর্য। প্রৌঢ়ের কণ্ঠে বিস্ময়ের সুর। কি আশ্চর্য? আপনার বয়স আমি আরো বেশি ভেবেছিলাম। কারণ? কারণ যেসব কাজের দায়িত্ব, গুরু দায়িত্ব আপনি সুষ্ঠুভাবে পালন করছেন, তাতে আপনাকে পরিণত বয়স্কাই মনে হয়। বৈশালী মৃদু হাসল, কোনো উত্তর দিল না। তারপর পৌরের দিকে ফিরে বলল, আপনি বসুন। বিপরীত দিকে রাখা কাউচের উপর বসল প্রৌঢ়। আপনি খুব দামি মোটরে এসেছেন বলে মনে হচ্ছে। কি করে বুঝলেন? খুব সহজে। বাড়ির সামনে মোটর দাঁড়ালো, অথচ কোনো শব্দ পেলাম না। সাধারণ মোটরে এটা সম্ভব নয়। যাক, এই দুর্যোগে বেরিয়েছেন, কি ব্যাপার? বিপদ আর দুর্যোগ কি বিচার করে আসে? তা সত্যি। বিপদটা বলুন। তবু প্রৌঢ় কিঞ্চিত ইতস্তত করছে দেখে বৈশালী বুঝতে পারল তার বয়সের ওপর প্রৌঢ় সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করতে পারছে না। আপনার কোনো অসুবিধা থাকলে দরকার নেই। না না, তা মোটেই নয়। প্রৌঢ় রীতিমতো বিব্রত হয়ে উঠল। তারপর চোখ ফিরিয়ে দরজার দিকে বার কয়েক দৃষ্টিপাত করল। বৈশালী বুঝতে পারল, তাই বলল, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যতক্ষণ এ ঘরে আছেন ততক্ষণ কেউ আসবে না। প্রৌঢ় যেন একটু আশ্বস্ত হলো। প্রিন্স কোটের ভেতরের পকেটে হাত ঢুকিয়ে ভেলভেট মোড়া একটা বস্তু বার করে টিপয়ের ওপর রাখল। তারপর বৈশালীর দিকে ফিরে বলল, আমার ধৃষ্টতা মাপ করবেন।
দরজাটা বন্ধ করে দিয়ে আসি। প্রৌঢ় ওঠবার আগেই বৈশালী ক্ষিপ্র পায়ে এগিয়ে দরজা বন্ধ করে দিল। প্রৌঢ় এবার ভেলভেটের আবরণ খুলে ফেলল। ব্রোঞ্জের একটি ময়ূর, অপূর্ব কারুকার্য, চোখ দুটি লাল, দীর্ঘ পুচ্ছে নানা বর্ণের পাথর। বাহ, চমৎকার জিনিসটি তো। চমৎকার ছিল এক সময়, এখন এর কিছুই অবশিষ্ট নেই বৈশালী দেবী। বৈশালী এ আক্ষেপের হেতু ঠিক অনুমান করতে পারল না। প্রৌঢ় ময়ূরটি বৈশালীর দিকে এগিয়ে দিল। আপনি ভালো করে এর চোখ দুটো দেখুন। বৈশালী ময়ূরটি হাতে তুলে নিল, তারপর পাশের ড্রয়ার থেকে একটা আতস কাচ বের করে মিনিট কয়েক খুব অভিনিবেশ সহকারে ময়ূরের চোখ দুটি নিরীক্ষণ করল। তারপর টিপয়ের ওপর নামিয়ে রেখে বলল, একটা চোখ খুব দামি রুবির, অন্যটায় ঝুটো কাঁচ বসানো। ঠিক বলেছেন। এর জন্যই কি আপনি আমার কাছে এসেছেন? আগে হ্যাঁ, তবে এর আগে আপনাকে পুরো ঘটনাটা শুনতে হবে। বলুন। বৈশালী কাউচে হেলান দিয়ে বসল। প্রৌঢ় কাহিনী শুরু করবার মুহূর্তে দরজায় শব্দ হলো। প্রৌঢ় চমকে উঠে তাড়াতাড়ি ময়ূরটি কোটের পকেটে পুরে ফেলল। কে? বৈশালী হাতে অভয় মুদ্রা ফুটিয়ে বলল, বাহাদুর আপনার জন্য চা নিয়ে এসেছে। চা? চা তো আমি খাই না। বেশ, কি খাবেন বলুন? কফি, কোকো, ওভালটিন সব ব্যবস্থাই আছে। না মানে আমি দুধ খাই, তাছাড়া এখন কিছুই খাবো না। সান্ধ্য আহ্নিক না করে আমি কিছুই খাই না। তাহলে অনুমতি করুন, আমি এক কাপ চা আনি। নিশ্চয়ই নিশ্চয়ই, এ কথা আমাকে আবার জিজ্ঞাসা করছেন? বৈশালী উঠে দরজা খুলে দিল। তারপর বাহাদুরের ধরে থাকা ট্রে থেকে এক কাপ চা নিয়ে দুটো বিস্কিট নিয়ে কাউচে ফিরে এলো। বলুন এবার। আপনি শিলাগড়ের নাম শুনেছেন? শুনেছি, আসানসোল থেকে প্রায় 60 মাইল। একসময় খুব বর্ধিষ্ণু জনপদ ছিল। প্রৌঢ় মাথা নাড়ল। ঠিকই বলেছেন। আজ শিলাগড় প্রায় মরুভূমি, অন্তত আমার পক্ষে। অতীত দিনের কোনো সম্পদই তার আর নেই। আমরা বাজ পাই। বহু পুরুষ আগে সুদূর পাঞ্জাব থেকে অন্যের সন্ধানে এদেশে এসেছিলাম। আসানসোলে পাথরের বাসনের একটা দোকান শুরু করেছিলাম। গয়া থেকে পাথর আনা হতো, একটু একটু করে গুছিয়ে নিলাম। এই সময় আশেপাশের টিলায় ভূতত্ত্ববিদেরা কয়লার সন্ধান পেলেন। অবশ্য তাঁরা স্থির নিশ্চয় হতে পারেননি, কিন্তু তাতেই বণিকের দল ভিড় জমিয়ে ফেলল। সেই সময় বরাত ঠুকে আমিও একটা টিলা ইজারা নিয়ে নিলাম। এক পরিচিত জ্যোতিষী ছিলেন, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন কালো রং আমার জন্মগ্রহণের অনুকূলে। এই জন্য গয়ায় কালো পাথরের কারবার শুরু করেছিলাম। কয়লাও কালো। ভাগ্য সুপ্রসন্ন হতে দেরি হলো না। যে টিলাটি আমি ইজারা নিয়েছিলাম তার আশপাশ থেকেই ভালো জাতের কয়লা বের হতে লাগলো। অন্যান্য লোকেরা রীতিমতো ঈর্ষান্বিত। খুব বেশি খোঁড়ার প্রয়োজন হলো না। কতগুলো কয়লার খাদে তার প্রয়োজন হয় না। লম্বালম্বি কয়লার স্তর চলে যায়। এখানে বৈশালী বাধা দিল। বুঝতে পারলাম কয়লা আপনাকে প্রভূত অর্থের অধিকারী করল। প্রৌঢ় ক্ষণিকের জন্য একটু বিব্রত হয়ে গেল। তারপর সে ভাব সামলে নিয়ে বলল, আসল কথায় আসছি বৈশালী দেবী। কয়লার সঙ্গে হাজারিবাগে একটা অভ্রের খনিও কিনেছিলাম। যদিও অভ্র কালো নয়, তবু এ কারবারেও অদৃষ্ট সুপ্রসন্ন হলো। ছেলের এ কারবারে মন গেল না, বিশেষ করে আমার স্ত্রী বিয়োগের পর। সে বার্মায় চলে গেল কাঠের ব্যবসা করতে। সেখান থেকে চিঠিপত্র লিখলো সে দেশে নানা রকমের পাথর পাওয়া যায়। পাথরের ব্যবসা শুরু করলাম।
কেনা বেচা করতে করতে নিজের কিছুটা শখ জন্মে গেল পাথর জমানোর। এই সব পাথরই কি পার্সেলেই আসতো? বৈশালী একটা প্রশ্নের খোঁচা দিল। না, দামি পাথর একটি লোক নিয়ে আসতো। কে সে লোক? আমার বড় ছেলের পরিচিত এক বর্মী, নাম মৌসান। সেই এই দুটো রুবি নিয়ে এলো। এমন চমৎকার রঙের গড়ন আর গঠনের রুবি আমি আর দেখিনি। ইচ্ছে করলেই রাজরাজাদের কাছে চড়া দামে বিক্রি করতে পারতাম, কিন্তু ওই যে বললাম রত্ন জমানোর একটা নেশা আছে, তাই কারিগর দিয়ে এই ময়ূরের চোখ দুটো আমি রুবি দিয়ে লাগিয়ে নিলাম। ময়ূরটি কোথায় থাকতো? আমার শোবার ঘরের সিন্ধুকে। চাবি কার কাছে? একটি চাবি আমার কাছে, বাকিটা মানে আমার স্ত্রীর কাছে। কথাটা বলেই প্রৌঢ় একটু আরক্ত হয়ে উঠল। মানে আমি দ্বিতীয়বার বিবাহ করেছি। ময়ূরের একটি চোখে যে ঝুঠো পাথর বসানো হয়েছে, এটা আপনি কবে টের পেলেন? দিন 7 আগে। কি করে? এক জহুরিকে দিয়ে অন্য পাথর যাচাই করছিলাম। সেই সময় ময়ূরটা বের করে টেবিলের উপর রেখেছিলাম। একবার দেখেই কেমন সন্দেহ হলো, জহুরিকে দেখাতে নিঃসন্দেহ হলুম। আপনার স্ত্রীকে বলেছিলেন? আমার স্ত্রী এখানে নেই, মথুরায় তার মা বাপের সঙ্গে রয়েছে। কতদিন নেই তিনি? প্রায় মাস 3। আপনার কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? বাইরের কোনো লোককে ময়ূরটা দেখিয়েছিলেন? তা দেখিয়েছিলাম। বাড়ির লোকের মধ্যে আমার স্ত্রী, আমার ছেলে মাওশান আর কুমার বাহাদুর দেখেছে। কুমার বাহাদুর কে? রতনপুরের কুমার বাহাদুর। তারও রত্নের খুব নেশা। আমার কাছ থেকে অনেকবার পাথর কিনেছেন। আপনি কি পুলিশে খবর দিয়েছেন? না, এ ব্যাপার পুলিশকে কি জানাবো? পুলিশ এসেই তো হাঙ্গামা বাঁধাবে। কোথা থেকে এসব রত্ন কিনেছি তার কৈফিয়ত চেয়ে বসবে। কৈফিয়ত দেওয়ার পক্ষে অসুবিধাজনক এমন রত্নও আপনার কাছে আছে, তাই তো? প্রৌঢ় কোনো উত্তর দিল না। আমার একবার শিলাগড়ে যাওয়া প্রয়োজন, বৈশালী বলল। বেশ তো, কবে যাবেন বলুন না, আমি মোটর পাঠিয়ে দেব। খুব দেরি করতে চাইছি না, ধরুন যদি পরশু যাই। কোনো অসুবিধে নেই, কখন? খুব ভোরে রওনা হতে চাই। তাহলে এক কাজ করব, কাল রাত্রে মোটর পাঠিয়ে দেব। বৈশালী কিছুক্ষণ কি ভাবল, তারপর বলল, আপনার মোটর পাঠাবার দরকার নেই, আমি নিজের গাড়িতেই যাব। কিন্তু আপনি ভুবন নিবাস চিনবেন কি করে? ভুবন নিবাস? মানে আমার নাম ভুবন বাজপাই, আমার বাড়ির নাম ভুবন নিবাস। আসানসোল পর্যন্ত যেতে আমার কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, আসানসোলে আমার লোক থাকবে। আপনার মোটরের নাম্বারটা বলুন। SSS 798, ছাই রঙের স্ট্যান্ডার্ড হেরাল্ড। আর একটা কথা। বলুন। আপনার স্ত্রী কবে ফিরবেন? তিনি কাল ফিরেছেন। ভালোই হয়েছে, তার সঙ্গে কথা বলবার সুযোগ পাব। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কৌতূহল। ভুবনবাবু উঠে দাঁড়িয়েছিলেন, আবার বসলেন। আমার কাছে আসার পরামর্শ আপনাকে কে দিল? আপনার খ্যাতি সুদূর বিস্তৃত। কোডারমার বেনিপ্রসাদের 10 লাখ টাকার জড়োয়ার গয়নার কথা শুনেছি। সেটা আপনি কিভাবে উদ্ধার করেছিলেন তাও আমার অজানা নয়। আপনি দয়া করে আমার এই রুবির সুরাহা একটা করে দিন, টাকার জন্য আটকাবে না। ঠিক আছে, আমি একবার শিলাগড় ঘুরে আসি, তারপর আপনার সঙ্গে কথা বলবো।
দূরের গির্জার পেটা ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। ভুবনবাবু এগোতে এগোতে বলল, চলি, আমাকে অনেকটা পথ যেতে হবে, প্রায় 5 ঘন্টার রাস্তা। তাহলে পরশু আমার লোক 10টা থেকেই আসানসোল স্টেশনে থাকবে। বৈশালী মাথা নাড়ল, তারপর ডাকল, বাহাদুর। বাহাদুর এসে দাঁড়াতেই বলল, বাবু চলে যাচ্ছেন, মোটর পর্যন্ত এগিয়ে দাও। অনেক রাত পর্যন্ত বৈশালী শুয়ে শুয়ে একটা বই পড়ল, ইংরাজি বই, দেশ বিদেশের ধনরত্ন সম্বন্ধে। অনেকগুলো আর্ট প্লেট আছে, নানা জাতের মহার্ঘ রত্নের ছবি, তাদের মূল্য, যাদের হেফাজতে আছে তাদের নামধাম। বার্মার রুবি সম্বন্ধে একটা আলাদা অধ্যায় আছে। বৈশালী সেটা বিশেষ মনোযোগ দিয়ে পড়ল। পরপর অনেকগুলো নাম বৈশালীর মনের পটে ভেসে উঠল। ভুবন বাজপেয়ীর স্ত্রী মাওসাং, ভুবনবাবুর ছেলে। পরের দিন বৈশালীর যখন ঘুম ভাঙল তখন বেলা হয়েছে। জানলা থেকে পর্দাটা সরাতেই রোদের ঝলক ঘরে এসে ঢুকল। বৈশালী বাথরুম থেকে ফিরে এসে দেখল টিপয়ের ওপর ধুমায়মান চায়ের কাপ, প্লেটে ডিম সেদ্ধ আর টোস্ট, একপাশে সেদিনের খবরের কাগজ। চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজের ওপর চোখ বোলানো বৈশালীর বহুকালের অভ্যেস। আবহাওয়াবিদদের মতে মেঘ আকাশে থাকবে বটে, কিন্তু সে মেঘে শুধু বর্ষণের বঞ্চনা। আতপতপ্ত দেশের শীতল হাবার কোনো সম্ভাবনা নেই। পড়তে পড়তে বৈশালী হঠাৎ মেরুদণ্ড টান করে বসল। শোচনীয় দুর্ঘটনা। শিলাগড়ের বিখ্যাত ব্যবসায়ী ভুবন বাজপেয়ীকে তাঁর মোটরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়াছে। মোটর চালক নিখোঁজ। দামি মোটরটিও ক্ষতিগ্রস্ত হইয়াছে। ভুবনবাবুর টাকার ব্যাগ, ঘড়ি, আংটি কিছুই অপহৃত হয় নাই। তাহাতে অনুমিত হয় যে চুরির জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই। বৈশালী উঠে দাঁড়াল, দারুণ উত্তেজনায় পায়চারি করতে শুরু করল। অস্ফুট কণ্ঠে বলল, ময়ূর, ময়ূরটা কোথায় গেল? সেটার খোঁজ নেওয়া দরকার। বৈশালী কিছুক্ষণ চুপচাপ জানলার ধারে দাঁড়াল। দৃষ্টি চলমান জনতার দিকে নিবদ্ধ হলেও বেশ বোঝা গেল সে গভীর কিছু চিন্তা করছে। এক সময় পর্দার পাশে টেলিফোনের কাছে চেয়ার টেনে বসল, ডায়াল করল, তারপর বলল, একবার সত্যেন রায়কে দিন। তারের ওপারে বোধহয় সত্যেন রায়। বৈশালীর কণ্ঠ শোনা গেল, হ্যালো, বিশেষ প্রয়োজনে আপনাকে এত সকালে বিরক্ত করছি মিস্টার রায়। আমি বৈশালী ব্যানার্জি। হ্যাঁ, একরকম ভালোই আছি। খবর, আজকের কাগজে ভুবন বাজপেয়ীর ব্যাপারটা বেরিয়েছে, ওটার সম্বন্ধে আমার একটু আগ্রহ রয়েছে। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, ওকে। পথে মোটরটা একবার দেখে নেব। আচ্ছা, নমস্কার। পোশাক পাল্টে বৈশালীর বের হতে সময় লাগলো 15 মিনিট। যাবার সময় বাহাদুরকে বলে গেল, আমার একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। লালবাজার থেকে বৈশালী খবর নিয়ে জানল যে মোটরটা ডালহৌসি স্কোয়ারের ফুটপাতেই পড়ে আছে। বৈশালী যখন পৌঁছল তখন কিছু কিছু কৌতূহলী জনতা ভিড় করে আছে। মোটর একধারে রেখে বৈশালী নামল। একটি পুলিশ মোটরের কাছে দাঁড়িয়ে আছে। কিছুটা রেলিং ভেঙে মোটরটা স্কোয়ারের মধ্যে ঢুকে গেছে। ইম্পালা শেভরোলে, মরাল শুভ্র রঙের। বৈশালী একটা গাছতলায় দাঁড়ালো। ভুবনবাবুর দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজ বিকেলে রিপোর্ট আসবে। রিপোর্টে নতুন কোনো তথ্য বৈশালী আশা করে না। ভুবনবাবু মৃত, এটাই চরম সত্য। প্রশ্নটা হচ্ছে, কে আততায়ী? যদি ময়ূরটা তার প্রিন্স কোটের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ভুবনবাবুকে হত্যার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ব্যবসা সংক্রান্ত কোনো রকম রেষারেষি হওয়া বিচিত্র নয়। বৈশালী এগিয়ে গিয়ে পুলিশের কাছে দাঁড়ালো। নিজের ভ্যানিটি ব্যাগ খুলে একটা কার্ড বের করে দেখিয়ে চাপা গলায় বলল, আমার সেলাম দরকার নেই, তাহলে লোকেদের কৌতূহল বাড়বে। আমি শুধু মোটরের কাছে গিয়ে একটু দেখতে চাই।
বৈশালীর পাশে পাশে পুলিশও এগিয়ে গেল। বেশি কাছে যাবার প্রয়োজন হলো না। কাচের মধ্যে দিয়ে দেখা গেল পিছনের সাদা সিট কাভারে রক্তের দাগ। তার মানে ভুবন বাজপাই পিছনের সিটে ছিল, চালনচক্র ছিল অন্য লোকের হাতে। কিন্তু চালক কোথায় গেল? খুব সম্ভব কোনো কারণে মোটরের গতি যখন মন্দীভূত তখন আততায়ী গুলি ছুঁড়েছিল। চালক হতবুদ্ধি হয়ে ভারসাম্য হারিয়ে মোটর ফুটপাথে উঠিয়ে দিয়েছিল, তারপর রেলিংয়ের সঙ্গে ধাক্কা। অবশ্য ধাক্কা এমন জোর নয় যে চালক আহত হবে। চালক সাধারণভাবে পুলিশ স্টেশনে যাবে এটাই সহজ বুদ্ধিতে ভাবা যেতে পারে। তার গা ঢাকা দেবার কোনো হেতু থাকতে পারে না, যদি না সেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। চালক কি পিছন ফিরে ভুবনবাবুকে গুলি করেছিল আর সেই সময় মোটর পথ ছেড়ে বিপথে গিয়েছিল? সেটাও সম্ভব। বৈশালী নিচু গলায় জিজ্ঞাসা করল, লালবাজার থেকে কেউ এসেছিল? হ্যাঁ ম্যাডাম, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক এসেছিল, তারা অনেক ফটো টটো তুলে নিয়ে গেছে। ব্যালিস্টিক ডিপার্টমেন্টের কেউ? না, তারা বোধহয় বডির আঘাত দেখবেন, তাতেই বোঝা যাবে। আমি ঠিক আছে, আমি চলি। গুঞ্জনরত জনতার মাঝখান দিয়ে পথ করে বৈশালী নিজের মোটরের দিকে এগিয়ে গেল। নানা কথার টুকরো তার কানে ভেসে এলো। মেয়ে পুলিশ দেখলি না, পুলিশটা কিছু বললো না, আর আমরা এক পা এগুলোই চেঁচাচ্ছি। না না রে, মেয়ে পুলিশ নয়, তাদের পোশাকই আলাদা। এ বোধহয় যে খুন হয়েছে তার কোনো আত্মীয় জাতীয় হবে কেউ। দূর, তা বলে এরকম খুশি খুশি ভাব হয়? এমন বড় লোক আত্মীয় খতম হলে সবাই খুশি খুশি ভাব হয়, বুঝলি তো। হাসি চেপে বৈশালী মোটর চালু করল। এবার গন্তব্যস্থল লালবাজার। এখানে প্রায় সবাই চেনা, অনেকের সঙ্গেই কথা বলতে বলতে বৈশালী সোজা ডেপুটি কমিশনার সত্যেন রায়ের কামরার সামনে এসে দাঁড়ালো। আরদালি ছুটে আসতে জিজ্ঞাসা করল, সাহেব একলা আছেন? হ্যাঁ মিম সাব। আরদালি এক হাতে দরজা খুলে ধরল। প্রকাণ্ড টেবিল, ফাইল আর অন্যান্য কাগজের স্তূপ। সত্যেন রায় খুব মনোযোগ দিয়ে কয়েকটা ফটো দেখছিল, পায়ের শব্দে মুখ তুলল। আরে বৈশালী যে, তোমার কথাই ভাবছিলাম। একটা চেয়ার টেনে বসতে বসতে বৈশালী বলল, আমার ভাগ্য। হঠাৎ? হঠাৎ নয়, ভুবন বাজপেয়ীর কেসটার কথা ভাবছিলাম। তুমি যখন ফোন করেছো বুঝলাম ভেতরে রহস্য আছে। ভদ্রলোককে এভাবে কি গুলি করলো, সেটাই তো জানার ব্যাপার। এই কথার উত্তর তো আপনাদের বিভাগের দেবার কথা। লোকটি কাল রাতে আমার কাছে গিয়েছিল। তাই নাকি? ভদ্রলোক শিলাগড়ের বড় ব্যবসায়ী তা জানি, আগে কয়লার ব্যবসা ছিল, এখন খাদে তেমন কয়লা টয়লা নেই, কিন্তু অভ্র আর হিরে চুনিপান্না ভদ্রলোকের ঢালাও কারবার। মিস্টার রয়, আপনি তো অনেক কিছুই জানেন। জানি, কারণ দিল্লি থেকে টেলেক্স এসেছিল, আন্তর্জাতিক চোরা কারবারি দল কলকাতায় এসেছে ভুবন বাজপেয়ীর সঙ্গে যোগাযোগ করতে। তারপর? তারপর জাল বিস্তার করেছিলাম, কিন্তু পাখি ধরা পড়েনি। কারণ? বোধহয় আগে থেকে গন্ধ পেয়েছিল। আমার একটু সাহায্যের প্রয়োজন। হুকুম করো। ভুবনবাবুর জিনিসগুলো একটু দেখব। জিনিসগুলো মানে? আরে যেগুলো প্রিন্স কোটের পকেট থেকে উদ্ধার করেছেন আপনারা। ও, এসো এসো। সত্যেন রায় বেরিয়ে গেল, পিছনে পিছনে বৈশালী। কিছুটা এগিয়ে পাশের একটা ঘরে ঢুকে পড়ল। গোটা দুয়েক সাব ইন্সপেক্টর বসেছিল। সত্যেন রায় ঢুকতেই তারা ততস্থ হয়ে উঠে দাঁড়ালো। বসো। কোণের আলমারিটা খোলো তো। একজন সাব ইন্সপেক্টর চাবি দিয়ে আলমারি খুলল। সত্যেন রায় বলতে আরম্ভ করল, একটা মানি ব্যাগ ছিল, তাতে প্রায় 1000 টাকা, দুটো আংটি, হাত ঘড়ি আর একটা ভারী মজার জিনিস।
কি? একটা ময়ূর। ময়ূর? বৈশালী এমন চমকে উঠল যে আর একটু হলে তার ভ্যানিটি ব্যাগটা হাত থেকে ছিটকে মেঝের উপর পড়ে যেত। হ্যাঁ, বেশ কারুকার্য করা। চোখে দুটো লাল পাথর, বেখামো চমৎকার পাথর বসানো। বৈশালী কোনো কথা বলল না। ময়ূরী যদি পাওয়া গিয়ে থাকে তাহলে ভুবন বাজপাইকে হত্যা করার আততায়ীর উদ্দেশ্য কী থাকতে পারে? কিংবা কোনো কারণে ময়ূরটা হস্তগত করা হয়তো তার পক্ষে সম্ভব হয়নি। আলমারি থেকে বেরুলো মানিব্যাগ, ঘড়ি, আংটি, শেষকালে ভেলভেটে মোড়া ময়ূর। পরিবেশ ভুলে বৈশালী তাড়াতাড়ি ভেলভেট মোড়া ময়ূরটা তুলে নিল। খুব নিরীক্ষণ করার প্রয়োজন হলো না, চোখের সামনে তুলে ধরেই বৈশালী বুঝতে পারল দুটো চোখে চুনি নয়, লাল সাধারণ পাথর। আশ্চর্য, এত দ্রুত কি করে ময়ূর বদলানো সম্ভব হলো? কাল রাতে ভুবনবাবু তাকে যে ময়ূর দেখিয়েছিলেন, এই ময়ূর সে ময়ূর নয়। রত্ন সম্বন্ধে বৈশালীর মোটামুটি একটা জ্ঞান আছে। ঝুঠো পাথর আর আসল রুবির পার্থক্য সে বেশ বোঝে। সত্যেন রায় বলল, ময়ূরটা আমি ইতিমধ্যেই চিমনলালকে দেখিয়ে নিয়েছি। পাথরগুলো সব ঝুটো। বৈশালী হাসল। পাথরগুলো যে ঝুঠো সেটা বোঝবার জন্য চিমনলালকে ডাকবার দরকার নেই, আমার মতো লোকই সেটা বুঝতে পারে। জিনিসগুলো সব আলমারিতে তুলে রাখা হলো। বৈশালী সত্যেন রায়ের দিকে ফিরে বলল, আমি চলি মিস্টার রায়, বিকেলে পোস্টমর্টম রিপোর্টটা এলে আমাকে একবার খবর দেবেন। কথাটা বলেই বৈশালী কি ভাবল, তারপর আবার বলল, পোস্টমর্টম রিপোর্টে নতুন তথ্য আর কি জানা যাবে? আপনারা তো বলছেন গুলিতে মৃত্যু, রিভলভারের গুলিতে। পোস্টমর্টম রিপোর্টে নিহতের শারীরিক অবস্থার কথারও উল্লেখ থাকবে, বিশেষ করে তার ভিসারার অবস্থা। চলো আমার ঘরে একটু বসে যাবে, এক কাপ চা খাবে। বৈশালী এড়িয়ে যাবার চেষ্টা করল। আর একদিন হবে না হয়, এখন আর চা খাবো না। সত্যেন রায় কপট গাম্ভীর্যে বলল, তোমাকে তো এখন ছাড়তে পারবো না। কারণ? কারণ নিহত ব্যক্তির সঙ্গে তুমি শেষ কথা বলেছ, অন্তত আমাদের যতটুকু জানা আছে। কাজেই এই কেসে তুমি আমার অত্যন্ত একজন প্রয়োজনীয় সাক্ষী। তোমার স্টেটমেন্ট আমাদের দরকার। আপাত গাম্ভীর্যের সুরে কথা বললেও বৈশালীর পক্ষে সত্যেন রায়ের কণ্ঠের পরিহাসের স্বরটুকু বুঝতে অসুবিধে হল না। সত্যেনবাবু বৈশালীর পিতৃবন্ধু। বৈশালীর বাবা শ্যামল বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক কোম্পানির নামী ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে অবসর গ্রহণ করে হাজারিবাগে রয়েছেন। বৈশালী এদেশের শিক্ষা শেষ করে স্কটল্যান্ডে ইয়ার্ডেও কিছুদিন শিক্ষানবিশি করেছিল। সত্যেনবাবু চেষ্টা করেছিল যাতে সে পুলিশে কাজ নেয়। বৈশালী রাজি হয়নি, সে শখের গোয়েন্দা থাকতেই চেয়েছিল। বৈশালী আবার সত্যেন রায়ের কামরায় গিয়ে ঢুকল। এবার বলো তো মা, ভুবন বাজপাই কেন তোমার কাছে গিয়েছিল? থেমে থেমে বৈশালী সব ঘটনা বলল। সত্যেন রায় চেয়ারে হেলান দিয়ে নিবিষ্ট চিত্তে শুনল, তারপর সামনের দিকে একটু ঝুঁকে পড়ে বলল, কিন্তু ময়ূরের এই পাথরের জন্য ভদ্রলোকের এত উদ্বেগের কারণ কি? দুটো পাথরই তো ঝুটো। ভুবনবাবু কাল রাতে যে ময়ূর আমার কাছে নিয়ে গিয়েছিলেন সেটা এই ময়ূর নয়। সে ময়ূরের একটা চোখে খুব দামি একটা চুনি বসানো ছিল। তাহলে সে ময়ূর গেল কোথায়? যে ভুবনবাবুকে গুলি করেছে সেই সরিয়েছে। আর এই ময়ূরটা? সম্ভবত পুলিশের চোখে ধুলো দেবার জন্য এই ময়ূর নিহতের পকেটে রেখে গেছে। সত্যেন রায় মাথা নাড়ল। সিলি, আততায়ী অতক্ষণ ঘটনাস্থলে ছিল। সামনে রাইটার্স বিল্ডিং, দুপা গেলেই লাল বাজার। গুলির শব্দ হবার পরও আততায়ী ময়ূর বদলাবার জন্য অত সময় নষ্ট করবে? যদি রিভলভারে সাইলেন্সার দেওয়া থাকে। কি জানি, সব জিনিসটা আমার খুব ছেলে মানুষই মনে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টরা সব কিছু তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও কোনো আঙুলের ছাপ পায়নি।
তার মানে বাইরের কেউ ভুবনবাবুর পোশাক স্পর্শ করেনি। ব্যাপারটা রীতিমতো ঘোরালো হয়ে উঠেছে। আচ্ছা, তুমি এখন কি করবে? আমার কাল শিলাগড় যাবার কথা। যাবে? ঠিক বুঝতে পারছি না কি করব। শিলাগড়ে কি খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, সকালেই টেলিগ্রাম করা হয়েছে। তাহলে তো লোক আসবে সেখান থেকে। তারা যদি আমাকে যেতে বলে যাব, আজ উঠি। আচ্ছা, এসো। তোমার মা বাবার খবর ভালো তো? হ্যাঁ, গত সপ্তাহে চিঠি পেয়েছি, ভালোই আছে। বৈশালী উঠে দাঁড়ালো। সত্যেন রায়ের হঠাৎ মনে পড়ে গেল, আরে, তোমাকে চা খাওয়ানোর কথা ছিল। আজ থাক, আর একদিন হবে। এখন মাঝে মাঝেই তো আসতে হবে। বৈশালী বেরিয়ে পড়ল। সিঁড়ির কাঁচ বরাবর গিয়েই তাকে দাঁড়িয়ে পড়তে হলো। দুপাশে পুলিশ, মাঝখানে একটা লোক। লোকটার পরনে শার্ট আর ফুল প্যান্ট, পোশাকে ধুলোর ছাপ, এমনকি ধুলোর চিহ্ন মাথার চুলেও। এক নজর দেখেই বৈশালী বুঝতে পারল লোকটি মদে চুর। তাকে প্রায় টেনে উপরে তোলা হচ্ছে। বৈশালী একপাশে সরে দাঁড়ালো। পিছনে একজন সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরটি পরিচিত। সে কাছে আসতেই বৈশালী জিজ্ঞাসা করল, মজুমদার, সিধু পানের কেস নাকি? ঠিক বুঝতে পারছি না। একেবারে বৈশালীর পাশে দাঁড়ালো সাব ইন্সপেক্টর, আবার বলল, বেটা ড্রাইভার, পকেটে লাইসেন্স দেখে মালুম হলো। একটা চিঠিও আছে। চিঠির ওপর লেখা আছে ভুবন নিবাস, শিলাগড় লেখা। সেই জন্য একে স্যারের কাছে নিয়ে যাচ্ছি, না হলে পাড় মাতালকে এখানে আনার কি দরকার? এই তাহলে ভুবন বাজপেয়ীর ড্রাইভার? দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈশালী ভাবতে লাগল। এখন তার চলে যাওয়া সম্ভব নয়, ব্যাপারটা দেখে যেতে হবে। দলের পিছন পিছন বৈশালী সত্যেন রায়ের কামরায় ঢুকল। সত্যেন রায় জানলার কাছে দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে চোখ ফিরিয়ে। এতগুলো লোকের পায়ের শব্দে মুখ ফেরালো। কি হলো? সাব ইন্সপেক্টর এগিয়ে এসে বলল, স্যার, ভুবন বাজপেয়ী ড্রাইভার স্যার। হ্যাঁ? সত্যেন রায় চমকে উঠল। তারপর লোকটার দিকে ফিরে বলল, কি হে, কি নাম তোমার? লোকটি উদ্ভ্রান্ত দৃষ্টি মেরে সত্যেন রায়কে দেখল, তারপর চোখ নামিয়ে নিল। কি নবাবপুত্তুর, কথা কানে গেল না? লোকটি নির্বিকার। এবার সাব ইন্সপেক্টর বলল, আমরা অনেক চেষ্টা করেছি স্যার, একটি কথা বের করতে পারিনি। মারের চোটে ভূত পালায়, নেশা তো ছাড়। তার চেয়ে কাজ করলে হয়। বৈশালীর কথায় সবাই তার দিকে মুখ ফেরাল। কি? ডাক্তার রাহাকে একবার ডেকে পাঠান না, একে পরীক্ষা করে দেখবেন। দেখার আর কি আছে, ডক্টর রাহা বলবেন স্টামাক পাম্প করতে। ঠিক আছে, ডক্টর রাহাকে একবার তাহলে কেউ ডাকো। একজন পুলিশ বেরিয়ে গেল। সত্যেন রায় বলল, আচ্ছা বৈশালী, তুমি ডাক্তার ডাকতে বলছো কেন? লোকটির চেহারা আমার ভালো ঠেকছে না। এই যেন ঠিক মদের কেস নয়। চোখ দেখে মনে হচ্ছে হাসিস কিংবা ওপিয়াম। সত্যেন রায় হাসল। ডাক্তার রাহা একেবারে উল্টো রাস্তার দিকে বসে। রাহা ক্লিনিক। পুলিশের সঙ্গে ডাক্তার রাহা এসে উপস্থিত। ড্রাইভারের দিকে আঙুল দেখিয়ে সত্যেন রায় বলল, ওই আপনার পেশেন্ট, দেখুন তো কি ব্যাপার। ডাক্তার রাহা অনেকক্ষণ ধরে পরীক্ষা করল, চোখের কোণ টেনে স্টেথোস্কোপ বুকে বসিয়ে নাড়ি টিপে। ডাক্তার রাহার বাইরের পোশাক দেখে মানুষটাকে চেনা দুষ্কর। অনেকগুলো বিলিতি ডিগ্রি আছে, বিদেশের মেডিকেল জার্নালে মাঝে মাঝে প্রবন্ধ লেখেন বিভিন্ন দেশের নেশার প্রক্রিয়া সম্বন্ধে। ডাক্তার রাহা সত্যেন রায়ের দিকে ফিরে বলল, দেখুন, ঠিক যা সন্দেহ করেছি। কি সন্দেহ করেছিলেন? বড় রকমের নেশা করানো হয়েছে। খুব বেশি ডোজের মরফিয়া কিংবা
পাদপূরণ করে সত্যেন রায় বলল, হাসিস? হতে পারে, কিংবা মারজুয়ানা হওয়াও বিচিত্র নয়। সঠিক বলতে পারছি না। মারজুয়ানা এদেশে পাওয়া যায়? পয়সা ফেললে সবই পাওয়া যায়। কলকাতা এক অদ্ভুত মহানগরী। কথা বলতে বলতে ডাক্তার রাহা ইনজেকশনের সিরিঞ্জ পরিষ্কার করতে লাগলো। এবার বৈশালী জিজ্ঞাসা করল, অ্যান্টিডোট কিছু দেবেন নাকি? দেখি চেষ্টা করে, তবে কাজ খুব হবে বলে মনে হয় না। কেন? জিনিসটা ব্রেন পর্যন্ত পৌঁছে গেছে। গোটা দুয়েক ইনজেকশন দেওয়া হলো। ড্রাইভার অনড় অসাড়। ডাক্তার রাহা যেতে যেতে বলল, শুয়ে থাক, ঘন্টা দুয়েক পরে একবার খোঁজ করো। আমিও চলি। বৈশালীও উঠে দাঁড়ালো। রাস্তায় নেমে ডাক্তার রাহা বৈশালীকে বলল, লোকটি কি খুব প্রয়োজনীয় সাক্ষী নাকি? সম্ভবত। কিরকম? আজ কাগজে দেখেছেন ভুবন বাজপাই খুন হয়েছে? নিজের মোটরের মধ্যে দেহ পাওয়া গেছে। আচ্ছা, লোকটি বুঝি সেই মোটরের ড্রাইভার? হ্যাঁ। বৈশালী মোটরে উঠল। পাশ কাটিয়ে ডাক্তার রাহাও চলে গেল। বৈশালী যখন বাড়ি পৌঁছল তখন রীতিমতো চড়া রোদ। খাওয়া দাওয়ার পর জালনা দরজার পর্দা টেনে দিয়ে বৈশালী বিছানায় গা ঢেলে দিল। শুলো, কিন্তু ঘুমোলো না। এত চিন্তা মাথায় নিয়ে ঘুমানো সম্ভব নয়। এটুকু বোঝা যাচ্ছে যে ভুবন বাজপাইয়ের হত্যার ব্যাপারে ড্রাইভারের কোনো হাত নেই। যে লোকটি হত্যা করেছেন সে ড্রাইভারের চেনা বলেই ড্রাইভারের এই অবস্থা, যাতে সে আততায়ীর সম্বন্ধে কিছু বলতে না পারে। আর একবার বৈশালী সমস্ত ঘটনাটা বিশ্লেষণ করার চেষ্টা করল। মোটরটি যখন চলছিল তখন আততায়ী হাত তুলে মোটর থামাবার সংকেত করে। সে ভুবনবাবু আর ড্রাইভার দুজনেরই পরিচিত, সুতরাং মোটর থেমেছিল। সঙ্গে সঙ্গে লোকটি ভুবনবাবুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, খুব কাছ থেকে। কাজেই লক্ষ্যভ্রষ্ট হবার প্রশ্ন ওঠেনি। কিন্তু ড্রাইভারকে ইনজেকশন কে দিল? সঙ্গে সঙ্গে না দিলেই ড্রাইভার চিৎকার করে উঠত। লোক জড়ো হওয়া বিচিত্র নয়। রাত তখন কত? ভুবন বাজপাইয়ের হাতের ঘড়িতে 11:20। ঘড়িটা ভুবনবাবুর পরমায়ু শেষ হবার সঙ্গে সঙ্গে থেমে গেছে এমন মনে করার হেতু নেই। কিন্তু আর একটা কথা, মোটর যদি থেমেছিল আততায়ীর সংকেতে, তাহলে সেটা ওভাবে ফুটপাতের রেলিংয়ে ধাক্কা লাগালো কেন? দুর্ঘটনার চেহারা যদি মনে হয়, মোটর যখন চলন্ত অবস্থায় তখন আততায়ী মোটরে উঠেছিল। একাধিক লোকের আততায়ী হওয়ার সম্ভাবনা। একজন ভুবনবাবুকে আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছিল, অন্যজন ড্রাইভারকে রিভলভার দেখিয়ে নির্বাক করে ইনজেকশন দিয়েছে। তারপরে একসময় নকল ময়ূর রেখে আসল ময়ূর নিয়ে সরে পড়েছে। টেলিফোনের শব্দে বৈশালীর ঘুম ভাঙল। শুয়ে শুয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল। বৈশালী কথা বলছি। আমি সত্যেন রায়। কিছু খবর আছে? খবর মানে পোস্টমর্টেম রিপোর্টটা এসেছে। নতুন কিছু আছে তাতে? বিশেষ নয়, রিভলভারের গুলিতে মৃত্যু, ক্লোজ রেঞ্জে ফায়ার, ক্ষতস্থানের চারপাশে বারুদের দাগ। তবে একটা খবর আছে। কি? ভুবনবাবুর মৃত্যু হয়েছে রাত 10টা থেকে 10:30টার মধ্যে। তা হতে পারে, কারণ ভুবনবাবু আমার বাড়ি থেকে বেরোলেন রাত 9টায়। আচ্ছা, রাখছি বৈশালী, আমাকে আর একটা কাজে বেরোতে হবে। বৈশালী ফোন রেখে দিল। দিন দুয়েক পর বৈশালী বিকেলে বেড়াতে বের হচ্ছিল। হঠাৎ কলিং বেলের শব্দ। বৈশালী দাঁড়িয়ে পড়ল।
বাহাদুর সংবাদ নিয়ে আসবে। ঠিক তাই, এক মাইজি এসেছে। মাইজি? নিয়ে এসো। বৈশালী ফিরে গিয়ে কাউচের উপর বসল। কে আসতে পারে? সহপাঠিনীদের কেউ? বিশেষ কেউই আসে না, সকলেই যে যার সংসার নিয়ে ব্যস্ত। মক্কেলও অবশ্য আসতে পারে। দরজাটায় খুট করে একটা শব্দ। আসবো? আসুন। তারপরে ঘরের মধ্যে যে ঢুকল, বৈশালী অনেকক্ষণ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। গায়ের রং গজদন্ত সদৃশ্য, ঈষৎ পিতাভ সাদা, দীর্ঘ রিজু চেহারা, অনেকটা রজনীগন্ধার স্তবকের মতো। ঘোমটা মাথার মাঝ বরাবর, আয়াত ভ্রমরকৃষ্ণ চোখ দুটি, পদ্ম পাপড়ি নিভো দুটি ঠোঁট, সারা মুখ বুদ্ধিদীপ্ত। ঝুঁকেই জোর হাতে নমস্কার করে বলল, নমস্তে। বৈশালী দাঁড়িয়ে উঠে নমস্কার ফেরত দিল। বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ভুবন বাজপেয়ীর স্ত্রী। আশ্চর্য! দ্বিতীয় পক্ষ সেটা ভুবনবাবু বলেছিলেন, কিন্তু দুজনের মধ্যে বয়সের এতটা তফাৎ সেটা বৈশালী ভাবতেও পারেনি। এমন সৌন্দর্য সচরাচর দেখা যায় না। তার উপরে সদ্যপ্রাপ্ত বিষাদের ছায়া সে সৌন্দর্যকে যেন আরো পবিত্র করে তুলেছে। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না মিসেস বাজপেয়ী। আমার নাম দীপালি বাজপেয়ী। বসতে বসতে বললেন, আপনি মথুরায় ছিলেন শুনেছিলাম। হ্যাঁ, আমার মা বাবা তীর্থ করতে গিয়েছিলেন, আমি তাদের সঙ্গে গিয়েছিলাম। কয়েকদিন আগে এসেছি। আপনাকে কতগুলো কথা জিজ্ঞেস করব দীপালি দেবী? বলুন। আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন ভুবনবাবুর পকেটে একটা নকল ময়ূর পাওয়া গিয়েছে। নকল অর্থাৎ ঝুঁটো কাঁচ বসানো। অত্যন্ত আশ্চর্যের কথা যে এতটাই আসল ময়ূরটা নিয়ে নকল ময়ূরটা রেখে যাবার মতন এত প্রচুর সময় পেল কি করে? গঠন কৌশলে দুটো ময়ূরই এক ধরনের। এতে বেশ বোঝা যায় যে দুর্বৃত্ত আসল ময়ূরটা খুব ভালোভাবেই চেনে বা দেখেছে। তা না হলে ঠিক একই রকম নকল ময়ূর তৈরি করতে পারত না। দীপালি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনবার চেষ্টা করল। তারপর খুব মৃদু কণ্ঠে বলল, আপনার অনুমান ঠিক নয় মিসেস ব্যানার্জি। অনুমান ঠিক নয়? না। কি রকম? নকল ময়ূরটা বাইরের কোনো লোক রেখে যায়নি, সেটা মিস্টার বাজপেয়ীর পকেটেই ছিল। তার মানে? মানে মিস্টার বাজপেয়ী যখনই আসল ময়ূরটা সঙ্গে নিয়ে যেতেন, তখনই নকল ময়ূরটাও তিনি কাছে রাখতেন। ওটা তিনি ওই কারিগরকে দিয়ে বানিয়েছিলেন। বৈশালী দুটো হাত গালে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। একটু পরে অনেকটা আত্মগতভাবে বলল, তার মানে মিস্টার বাজপেয়ী জানতেন এই ময়ূরটার উপর বাইরের লোকের লোভ আছে, তাদের চোখে ধুলো দেবার জন্যই নকল ময়ূরটা কাছে রাখতেন, তাই না? সম্ভবত। একটু থেমে দীপালি আবার বলল, এ কথা তিনি কোনোদিনই আমার সঙ্গে আলোচনা করেননি, তবে তার হাবে ভাবে আমার সন্দেহ হতো। সব জানলা দরজা বন্ধ করে যখন ময়ূরটা দেখতেন, কোথাও একটু আওয়াজ হলেই চমকে উঠতেন। তারপর যখন ময়ূরটা নিয়ে মাঝে মাঝে বাইরে যেতেন, দেখতাম ভীষণ সাবধান হতেন। কোথায় যাবেন কাউকে বলতেন না। আপনাকেও না? মেঝের দিকে চোখ নামিয়ে খুব মৃদু কণ্ঠে বলল, না, আমাকেও না। আপনি কি আন্দাজ করতে পারেন এই ময়ূরের ব্যাপারে কাদের আগ্রহ ছিল? কিছুক্ষণ নীরব থেকে দীপালি বলল, সকলের কথা বলতে পারি না, তবে একজনের কথা জানি। বৈশালী মেরুদণ্ড টান করে বসল। কে সেই একজন?
অতীন। অতীন? অতীন কে? মিস্টার বাজপাইয়ের ছেলে। তিনি বর্মায় থাকেন না? হ্যাঁ থাকে, কিন্তু 2-3 মাস অন্তর এখানে আসে। কয়েক মাস আগে একটা কলহ আমার কর্ণগোচর হয়েছিল। কিসের কলহ? এই ময়ূর নিয়ে। শুধু ময়ূর নয়, কিছু দামি রত্ন নিয়ে। কি ধরনের ঝগড়া? মনে হলো বিষয় ভাগাভাগির ব্যাপার। মিস্টার বাজপাইয়ের ধনরত্নের একটা কারবার ছিল, শুনেছেন কি? হ্যাঁ শুনেছি, আন্তর্জাতিক চোরা কারবারিদের সঙ্গে তার ব্যবসার লেনদেন ছিল। সেটা কি আপনি জানেন? না, জানি না। আমি বিশ্বাসও করি না। দীপালির কণ্ঠস্বর রীতিমতো দৃঢ়। বৈশালী এবার অন্য প্রসঙ্গ আরম্ভ করল। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না দীপালি দেবী। দীপালি বৈশালীর দিকে চোখ তুলে দেখল। এই ময়ূরের চোখের জোড়া রুবির দাম এমন বেশি কিছু নয়। সাধারণ রুবির চেয়ে কিছু বেশি হতে পারে, কারণ সচরাচর এত বড় রুবি দেখা যায় না। কিন্তু এর জন্য এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে যাবে, এটাই আমার কাছে খুব বিস্ময়ের মনে হচ্ছে। ভুবনবাবুর কাছে নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক দামি রত্ন ছিল, তাই না দীপালি দেবী? আমার পক্ষে এর কোনো সদুত্তর দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আপনাদের ড্রাইভার যিনি ভুবনবাবুর গাড়ি চালাতেন, তিনি কি বিশ্বাসী? সম্পূর্ণ। তার নাম কি? নিখিল কুনার। কত বছর আছেন আপনাদের কাছে? শুনেছি প্রায় 20 বছর। খুব নির্ভরযোগ্য ড্রাইভার। হঠাৎ দীপালি শাস্ত্রনয়নে বলে উঠল, শুধু আসল ময়ূরটাই নয়, আমার স্বামীর হত্যাকারীকেও আপনাকে খুঁজে বার করতে হবে। আপনার স্বামীর হত্যাকাণ্ডের ব্যাপার পুলিশের হাতে, তারা যথাসাধ্য করছেন। কিন্তু আপনি আমার কাছে এসেছেন কেন? ভুবনবাবুর কাছে কখনো কিছু শুনেছিলেন? মিস্টার বাজপাই যখন ময়ূরের চোখের একটা পাথর চুরি যাবার কথা আমাকে লিখিয়েছিলেন, তখনই তাকে আমি আপনার হাতে কেসটা দেওয়ার কথা জানাই। কারণ এ বিষয়ে আপনার খ্যাতির কথা আমার বাবার কাছে আমি বহুবার শুনেছি। আপনার বাবার নাম কি? সুরজমাল খেত্রী। সুরজমাল খেত্রী তো বিখ্যাত জহুরি। তার রত্নের কারবার সারা ভারতবর্ষে ছড়ানো। আমার অনেকগুলো কেসে রত্ন যাচাই করার ব্যাপারে তার সাহায্য নিয়েছিলাম আমি। একটু পরে বৈশালী প্রশ্ন করল, আচ্ছা, যে সিন্ধুকে এই ময়ূর থাকতো, তার একটা বাড়তি চাবি আপনার কাছে থাকে? হ্যাঁ, সে চাবি আমি মথুরা নিয়ে গিয়েছিলাম। এই যে সেই চাবি। দীপালি দাঁড়িয়ে উঠে কোমর থেকে সাদা রেশমের শাড়িটা সরিয়ে ফেলল। রূপোর কোমর বন্ধ, তাতে অনেকগুলো চাবি আটকানো। বৈশালী একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ দীপালির কণ্ঠস্বরে চমক ভাঙল। আপনার কত ফি আমার তো জানা নাই, আপাতত এই টাকা কোটা রাখুন। বৈশালী চোখ তুলে দেখল দীপালির প্রসারিত হাতে একগাদা নোট। বৈশালী হাত নাড়ল। এখন আপনি টাকাগুলো রেখে দিন। আমি ভুবনবাবুকে বলেছিলাম, আপনাকে বলছি, একবার আমি শিলাগড় গিয়ে নিজের চোখে সবটা দেখতে চাই। তারপর স্থির করব যে কেসটা আমি নেব কি নেব না। যখন কেসটা হাতে নেওয়া ঠিক করব, তখন আমার ফিয়ের কথা আপনাকে জানাবো। বসুন, একটু চায়ের কথা বলে আসি। না। দীপালি বিষণ্ণভাবে ঘাড় নাড়ল। আমি কিচ্ছু খাবো না, আমার অশৌচ চলছে। ও, মাপ করবেন, আমার খেয়াল ছিল না। বৈশালী বিব্রত কণ্ঠে বলল। দীপালি জিজ্ঞাসা করল, কবে আপনি শিলাগড়ে আসতে পারবেন? আমার মনে হয় এখন আপনারা ভুবনবাবুর কাজের জন্য ব্যস্ত থাকবেন। ক্রিয়াকর্ম হয়ে যাক, তারপর যাব। বেশি দেরি হয়ে যাবে না? আমার ইচ্ছা আপনি আরো আগে আসেন। বৈশালী কিছুক্ষণ কি ভাবল, তারপর প্রশ্ন করল, আচ্ছা,
এই ক্রিয়া উপলক্ষে অতীনবাবু কি বার্মা থেকে আসবেন? হ্যাঁ, অতীন একমাত্র পুত্র, সব কাজ তো তাকেই করতে হবে। তিনি কি এখানে কিছুদিন থাকবেন? বলতে পারি না, অতীনের যাওয়া আসা সম্বন্ধে আমি কিছু জানি না। অতীনবাবু শিলাগড়ে এলে আমাকে একবার খবর পাঠাবেন, আমি আপনাকে ট্র্যাঙ্কল করে দেব। বেশ, সেই ভালো। আজ আমি চলি, নমস্কার। দীপালি উঠে দাঁড়ালো। আপনি কি আজ রাতে শিলাগড় ফিরে যাবেন? না না, আজ আমি এখানে এক আত্মীয়ার বাড়ি কাটাবো, কাল ভোরে রওনা হব। দীপালি ঘর থেকে বের হয়ে যাবার পরও একটা দামি সুরভি বাতাসে ভেসে বেড়াচ্ছিল। শোকাচ্ছন্ন পরিবেশে এই ধরনের উগ্র গন্ধসার কিছু পরিমাণে অস্বাভাবিক। বৈশালী জালনায় গিয়ে দাঁড়ালো। রাস্তার উপর হালকা নীল অ্যাম্বাসাডার উর্দি পরা এক ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়েছে। দীপালি মোটরে উঠল। মোটর রওনা হয়ে যেতে বৈশালী কাউচে ফিরে এলো। এখন আর তার কোথাও যেতে ইচ্ছে করছে না। বৈশালী চুপচাপ বসে রইল। আসতে পারি ম্যাডাম? কণ্ঠস্বরেই চেনা গেল, তবু বৈশালী মাথাটা ঘুরিয়ে দেখল। আরে এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। সুশ্রী গৌরবর্ণ দীর্ঘ চেহারার এক যুবক ঘরে ঢুকল। পরনে সাদা টেরিলিনের শার্ট, চকলেট রঙের টেরিকটের প্যান্ট, চোখ দুটি উজ্জ্বল, ঠোঁটের গড়নে হাসি মাখানো। সুজিত, বিদেশি একটা ফার্মের কেমিস্ট। বৈশালীর সঙ্গে আলাপ বিলেতে। এসো কেমিস্ট, তোমার কথাই ভাবছিলাম। কি ভাগ্য আমার! সুজিত এসে বৈশালীর পাশে বসল। একটা মুশকিলে পড়েছি, বৈশালী বলল। তোমার কাজই তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। শিলাগড়ের কেসটা শুনেছ? দোয়াই তোমার, আমাকে ওয়াটসন তৈরি করো না। আমি নিজের কাজ নিয়ে যথেষ্ট বিব্রত আছি। কি খাবে বলো? আপাতত এক কাপ চা দিয়ে তো শুরু করো। বৈশালীকে উঠতে দেখে সুজিত বলল, আহা, তুমি উঠছো কেন? বাহাদুরকে বলে দাও না। কিন্তু বৈশালীকে উঠতেই হলো। টেলিফোনটা ঝংকার তুলে চলেছে। বৈশালী ফোন তুলে চুপ করে কি শুনল, তারপর বলল, সে কি, ডাক্তার কি বলে? তারের ওপর থেকে কি উত্তর এলো শোনা গেল না। বৈশালীর মুখ রীতিমতো করুণ ঠেকল। একটু পরে বৈশালী কাউচে ফিরে এলো। সুজিত কিছুক্ষণ তাকে জরিপ করতে করতে বলল, খারাপ খবর? শিলাগড়ের ভুবন বাজপাই কিছুদিন আগে নিহত হয়েছেন। আজ সত্যেনবাবু বললেন তার ড্রাইভারটিও মারা গেছে। সেও কি গুলিতে নাকি? না, কি একটা নারকটিক প্রয়োগ করে তাকে প্রায় বোবা রাখা হয়েছিল, সেই অবস্থাতেই হাসপাতালে মারা গেছে। যাক, তোমার একটু সুবিধা হলো। সুজিত বলল, কি সুবিধা? সম্ভাব্য অপরাধীর সংখ্যা একজন কমলো। কমলো? তাছাড়া আর কি, তোমরা তো থিওরি অফ এলিমিনেশন নীতি অনুসরণ করো। কতগুলো সম্ভাব্য অপরাধী তালিকা ঠিক করো, তারপর বাদ দিতে দিতে মারাত্মক এক অবস্থায় উপনীত হও। কি মারাত্মক অবস্থা? শেষ পর্যন্ত দেখা যায় শুধু গোয়েন্দাই বাকি আছে। কথা শেষ হতে হতেই দুজনেই হেসে উঠল। বৈশালী বলল, এক কাজ করো, কি? আজ রাতে এখানে খেয়ে যাও। আপত্তি নেই, তবে মাকে একবার ফোন করে দিতে হবে। ঠিক আছে, মাসিমাকে আমি বলে দিচ্ছি। বৈশালী উঠে গিয়ে ফোন করে এলো।
তারপর ফিরে এসে কাউচের উপর ভালোভাবে বসে বলল, সুজিত, অফিস থেকে কদিন ছুটি নিতে পারবে? তা পারি। কেন, দার্জিলিং যাবে? না, শিলাগড়। কপট আক্ষেপে সুজিত নিজের কপাল চাপড়ালো। হায় রে, আমি ভাবলাম দারুণ অগ্নিবাণে রে আমাকে নিয়ে শৈলবাসে চাপার বাসনা। তা নয়, সে শিলাগড়, তোমার ঘটনাস্থলে। চলোই না, রহস্যটা একবার দেখে আসা যাক। তথাস্তু। দিন কয়েক পরে বৈশালীর মোটর শহরের বিখ্যাত জুয়েলার্স রামরতন রাজঘরিয়ার দোকানের সামনে থামল। বৈশালী নামতেই কর্মচারীরা এগিয়ে এলো। বৈশালী জিজ্ঞাসা করল, পুনমচাঁদ আছেন? হ্যাঁ, আছেন। বৈশালী তার নামের কার্ড এগিয়ে দিল। এটা দিয়ে দেবেন। কার্ড পাবার সঙ্গে সঙ্গে প্রোপাইটার পুনমচাঁদ বেরিয়ে এলো। আসুন বৈশালী দেবী, গরিবের দোকানে কি মনে করে? পুনমচাঁদের পিছনে পিছনে বৈশালী তার কামরায় ঢুকল। সারি সারি লোহার সিন্দুক, সামনে কাঁচে ঢাকা টেবিল, তার উপরে গোটা তিনেক আতশ কাঁচ। কি খাবেন বলুন, একটা কোকা কোলা আনাই? কিচ্ছু লাগবে না, আপনার কাছে একটা কথা জানতে এলাম। বলুন বলুন। আপনাদের কারবার তো বহুদিনের। হ্যাঁ, আমার ঠাকুরদার পতন করেছিলেন। এখন তো আপনাদের 5 জনের আশীর্বাদে একরকম চলছে। লন্ডনেও আমাদের ব্রাঞ্চ আছে। তবে একটা কথা, রাজরাজাদের যুগ শেষ হয়ে যাবার পর তেমন দারাজ দিল খরিদার নেই। মনে আছে কি, বাবা গায়কোয়াড়কে একটি হিরে বিক্রি করেছিলেন 1,37,000 টাকায়। এখন সে সব লোক আর কোথায়? আচ্ছা, চুনি কোন দেশের সবচেয়ে ভালো? চুনি, বার্মার চুনি সবচেয়ে খুব নাম বেশি। ওখানকার মোগাগ মাইন বিখ্যাত। সবচেয়ে মূল্যবান চুনি কত টাকায় বিক্রি হতে পারে বলতে পারেন? 1 মিনিট, আমাকে বই দেখে বলতে হবে। পুনমচাঁদ ড্রয়ার খুলে কালো মোটা একটা বই বার করল। হিন্দিতে রত্নদর্পণ বলে একটা পত্রিকা প্রকাশিত হতো। তার বেশ কয়েক বছরের সংখ্যা একত্রে বাঁধানো। কিছুক্ষণ ধরে পাতা উল্টাতে উল্টাতে পুনমচাঁদ এক জায়গায় থামল, বলল, এই যে এখানে রয়েছে, চুনির দাম নিরূপিত হয় তার ঘন রক্তাভ গঠন আর সৌন্দর্যের ওপর। সবচেয়ে মূল্যবান চুনি ছিল সুপিয়ালার ব্রোচে। बर्मार से स्वाधीन राजा थीव তার পত্নী সুপিয়ালা। বার্মার পতনের পর এক জেনারেল বিলেতে লেডি ব্রুমফিল্ডের কাছে চিনিটা বিক্রি করে 30,000 টাকায়। তবে একথাও এখানে লেখা আছে, সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় এর দাম 15,000-এর বেশি হওয়া উচিত নয়। তাহলে জহুরিদের মতে এই পর্যন্ত সবচেয়ে ভালো চুনির 15,000-এর মূল্যর বেশি হওয়া উচিত নয়। ম্যাডাম তাই তো লিখেছে। আচ্ছা চলি। উঠবেন? আপনার শরীর ভালো আছে তো? ভালোই আছে, ধন্যবাদ। বৈশালী মোটরে উঠল, বাড়ি ফিরল না। সোজা গেল ন্যাশনাল লাইব্রেরি। সেখানে বই খুলে কিছু নোট নিল। পুনমচাঁদ ঠিকই বলেছেন, চুনির দাম খুব বেশি নয়। সবচেয়ে মহার্ঘ চুনির এই মূল্য যদি হয়, তাহলে ময়ূরের রুবির চোখের দাম কত হবে? একটা পাথর খুব বেশি হলে 5,000, তার বেশি নয়। আসল ময়ূরটা থাকলে জহুরিদের কাছে যাচাই করে নেওয়া যেত। এখন তো আর সেটা সম্ভব নয়। এই সামান্য টাকার জন্য এত বড় হত্যাকাণ্ড, 2টো প্রাণ বিনষ্ট হলো। বৈশালীর মনে হলো এর মধ্যে অন্য কোনো রহস্য আছে।
গূঢ়তর রহস্য। দিন দুয়েক পরে ট্রাঙ্ক কল এলো। তখনও ভালো করে আলো ফোটেনি। বৈশালীর ঘুম খুব সজাগ। তাড়াতাড়ি উঠে পড়ল। শিলাগড় থেকে দীপালি বাজপাই। বলুন, আমি বৈশালী বলছি। আতিন কাল এসেছে। আমার স্বামীর কাজ মঙ্গলবার। আপনি আজ আসতে পারবেন? আজ তো পারবো না, কাল ভোরে রওনা হব। ঘন্টা 5 লাগবে বোধহয়। ওই রকম। আমার সঙ্গে একটি ভদ্রলোক থাকবেন। ঠিক আছে। শুনুন, বলে দি, আসানসোল পার হবার পর সোজা রাস্তাটা গেছে ধানবাদের দিকে। আপনি বাঁ দিকের রাস্তাটা ধরবেন। শিলাগড়ে পৌঁছে ভুবন নিবাসের নাম করলেই সবাই দেখিয়ে দেবে। তাহলে কাল আসছেন তো? হ্যাঁ। দীপালি লাইন ছেড়ে দিল। বেলা 8টা নাগাদ বৈশালী দুটো ফোন করলো। একটা সুজিতকে, কাল রওনা হবার কথা জানালো। ভোর 5টায় বৈশালী রওনা হবে। সুজিতকে বাড়ি থেকে তুলে নেবে, সে যেন তৈরি হয়ে থাকে। দ্বিতীয় ফোন করল সত্যেন রায়কে। কুশল প্রশ্নের পর খোঁজ নিল ভুবন বাজপাইয়ের খুনের কিনারা হলো কিনা। কই আর হলো, দুজনকে সন্দেহক্রমে ধরা হয়েছে। পুলিশ তাদের ধোলাই দিয়েছে। আর কিছু? কতগুলি জহুরির দোকানে কানা তল্লাশি করা হয়েছে। এরাই সব চোরাই পাথর কেনা বেচা করে। কিছু কিছু পাওয়া যায়নি। তুমি কিছু কিনারা করতে পারলে? না মিস্টার রায়, আমি কাল শিলাগড় যাচ্ছি। পুলিশের সাহায্য দরকার? পুলিশের সাহায্য? মানে সাদা পোশাকে বডিগার্ড? না না, সেসবের দরকার নেই। সুজিত যাচ্ছে আমার সঙ্গে। পরের দিন ভোর 4টে থেকে বৈশালী তৈরি হতে লাগলো। পোশাক পরা শেষ হতে কোমরের চওড়া বন্ধনীর সঙ্গে ছোট্ট রিভলভারটা আঁচকে নিল। এটা বিদেশ থেকে কেনা। এ ধরনের কাজে বৈশালীর সঙ্গে সঙ্গে এটা থাকে, তবে এ পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন হয়নি। সুজিতের বাড়ির সামনে পৌঁছে দেখল গেটের সামনে সুজিত দাঁড়িয়ে আছে, পিছনে তার মা। বৈশালী মোটর থেকে নেমে সুজিতের মাকে প্রণাম করল। আপনি আবার এত ভোরে উঠেছেন কেন মাসিমা? সুজিতের মা হাসল। ও মা, উঠবো না? তুমি জয়যাত্রায় চলেছ। খুব সাবধান মা, চারিদিকে চোখ কান সজাগ রেখে চলাফেরা করবে। শেষ করলাম পাথরের চোখ গল্পের প্রথম পর্ব। কেমন লাগছে গল্পটা জানাতে ভুলবেন না। দ্বিতীয় পর্ব নিয়ে আসবো খুব শিগগিরই। আমি জানি গল্প আমি ভীষণ ইরেগুলার দিচ্ছি। শেষ কয়েকটা মাসে আমি ভীষণ বিধ্বস্ত হয়ে আছি। চারিদিকে আমার দিদা দাদু বয়স হয়েছে, তো ডাক্তার দেখানো, হসপিটাল রয়েছে, তার সঙ্গে আমার মায়ের শরীরটাও ভালো নেই। এইসব নিয়ে না আমি ভীষণ ঘেটে আছি। খুব ইচ্ছে করে পড়ার সময় করে উঠতে পারি না। রাত্রে যখন বাড়ি ফিরি তখন খুব ক্লান্ত লাগে, ঘুমিয়ে পড়ি। আর পড়া না থাকলে আমি এডিট করতে পারছি না, সেই জন্য একটু ইরেগুলার হয়ে গেছে। আশা রাখছি খুব শিগগিরই আমি রেগুলার হতে পারবো। আশীর্বাদ করবেন যেন কাজটাকে, চ্যানেলটাকে আমি যেভাবে শুরু করেছিলাম, যেভাবে আপনারা পাশে আছেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আমার পড়া ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই শেষ পর্ব নিয়ে।